আচ্ছা, তো স্ট্রিং আসলে কি দেখো। স্ট্রিং হচ্ছে, আমরা অ্যারে পড়ছি না, আমরা তো অ্যারে পড়ছি। অ্যারে এই যে একটা বাঞ্চ অফ ভ্যালিউজ এমন অবস্থায় থাকে। মনে করো অ্যারের নাম দিলাম এ, অ্যারের ফার্স্ট এলিমেন্ট মানে 0তম এলিমেন্ট এটা, ওয়ান সেকেন্ড এলিমেন্ট মানে ওয়ান ইন্ডেক্সের এলিমেন্ট, 2 মানে এটা, 3 মানে এটা, 4 এটা, 5 এটা। তো আমরা তো সবাই জানি এটা মানে কি। তো পাশাপাশি অবস্থান করে এমন সব মেমোরি একসাথে। আর স্ট্রিংও হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারের মতোই, একদম বলতে গেলে অ্যারের মতোই একদম। জাস্ট এখানের স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে। ক্যারেক্টার মানে হচ্ছে, ক্যারেক্টার হচ্ছে যে এ বি সি, এগুলো হচ্ছে সব ক্যারেক্টার। হ্যাঁ, ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপই আছে, তোমরা যেমন ইন্ট, ফ্লোট এরকম পড়ছো। সো ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপই আছে। সো এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার। তোমরা এতদিন কি পড়ছো, অ্যারে অফ ইন্ট বা অ্যারে অফ ফ্লোট এরকম। তো আমরা এখন পড়বো হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার বা স্ট্রিং, অ্যারে অফ ক্যারেক্টারস বা স্ট্রিং। আর এখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা টার্মিনেটেড বাই এ নাল ক্যারেক্টার। তো নাল ক্যারেক্টার জিনিসটা আসলে কি? নাল ক্যারেক্টার হচ্ছে এটা, এটা দেখে মনে হচ্ছে দুইটা ক্যারেক্টার, একটা ব্যাকস্ল্যাশ একটা জিরো, বাট এটা অ্যাকচুয়ালি নট টু ক্যারেক্টারস, এটা হচ্ছে একটাই ক্যারেক্টার, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। যেহেতু সামনে একটা এরকম ব্যাকস্ল্যাশ সাইন আছে, এটা দ্বারা বুঝবো যে এটা একটা স্পেশাল ক্যারেক্টার। দ্য ব্যাকস্ল্যাশ ইন্ডিকেটস দ্যাট ইট ইজ এ স্পেশাল ক্যারেক্টার, যার নাম হচ্ছে নাল ক্যারেক্টার। আর জিরো আর নাল ক্যারেক্টার কিন্তু সেম না। আচ্ছা, তোমরা কি কেউ ইয়া নিয়ে জানো, অ্যাস্কি ভ্যালু নিয়ে জানো? অ্যাস্কি ভ্যালু নিয়ে আচ্ছা মনে হয় না জানো। আমাদের আহ, আমরা এখন যে কোডিং করতেছি, সি প্রোগ্রামিং করতেছি, এখানে আমরা যত জিনিস ইউজ করি, যত ক্যারেক্টার ইউজ করি, এরকম এ বি সি ডি 1 2 3 4, এগুলো তো ডিজিট, এগুলোরও ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন আছে। জিরো বলো, ওয়ান বলো, টু বলো, ফোর বলো, সবগুলারই কিন্তু করেসপন্ডিং একটা নাম্বার আছে। হ্যাঁ, সবগুলারই করেসপন্ডিং একটা ইন্টিজার নাম্বার আছে। যেমন যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ মানে হইতেছে 65, ক্যাপিটাল বি মানে হচ্ছে 66, এরকম করে চলতে থাকে। এরকম করে স্মল এ মানে আবার 97, স্মল বি মানে হচ্ছে 98। ঠিক আছে, এরকম করে চলতে থাকে। আর এরকম করে আবার জিরোরও একটা রিপ্রেজেন্টেশন আছে, তোমার অ্যাস্কি ভ্যালু আছে। জিরো মানে হচ্ছে 48, জিরো নামের ক্যারেক্টার যেটা, ক্যারেক্টার অফ মানে জিরো ক্যারেক্টার যেটা, সেটার অ্যাস্কি ভ্যালু হচ্ছে 48। ওয়ান ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু হচ্ছে 49। তো এই সবগুলার করেসপন্ডিং একটা ইন্টেজার ভ্যালু আছে, সবগুলা ক্যারেক্টারের করেসপন্ডিং একটা ইন্টেজার ভ্যালু আছে। এই রিপ্রেজেন্টেশনটাকে বলে হচ্ছে অ্যাস্কি ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুগুলো অ্যাস্কি ভ্যালু। তো এরকম নাল একটা ক্যারেক্টার, সো নাল ক্যারেক্টার যে এটা জিরো, নাল ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু হচ্ছে একদম জিরো। আর জিরোর অ্যাস্কি ভ্যালু হচ্ছে একটু আগে বললাম 48। ঠিক আছে, so 0 and null character are not the same. ASCII value of 0 is 48, but ASCII value of null character is 0. A string not terminated by a null character is not a string but merely a collection of characters. তো আমরা স্ট্রিং বলবো সেগুলাকে যেগুলার একদম শেষে একটা নাল ক্যারেক্টার থাকবে। মানে ব্যাপারটা এরকম যে আমরা যে অ্যারে পড়ছি, মনে করো অ্যারে অফ ক্যারেক্টারস, এটা অ্যারে অফ ক্যারেক্টারস এর প্রথম এলিমেন্ট ধরো হচ্ছে এ, পরেরটা মনে করো বি, তুমি এটা ইচ্ছা মতো রাখতে পারো, পরেরটা রাখলাম মনে করো ডি, এরকম করে কিছু রাখলাম এখানে রেখে, যদি আমি লাস্টে গিয়ে মনে করো এইচ রাখলাম, তাহলে এইখানে এটা যদি স্ট্রিং হয়, স্ট্রিং হলে আমার একদম লাস্টে একটা এরকম নাল ক্যারেক্টার থাকবে। হুম, একটু পরে আমরা ক্লিয়ার হব যে এটা নাল ক্যারেক্টারের আসলে গুরুত্বটা কি, বা এটা আমাদেরকে আলাদা করে দিতে হবে কিনা, এটা আমাদেরকে আলাদা করে হ্যান্ডেল করতে কি হবে কিনা, এটা বুঝবো আমরা একটু পরে। তো আপাতত যা বুঝলা সেটা হইতেছে ক্যারেক্টার অ্যারে হচ্ছে একটা স্ট্রিং যার শেষে একটা নাল ক্যারেক্টার থাকে। এরকম নাল ক্যারেক্টার কি? নাল ক্যারেক্টার হচ্ছে এমন একটা ক্যারেক্টার যার অ্যাস্কি ভ্যালু হচ্ছে জিরো।
এটা হচ্ছে, এটা কিন্তু 0 না, 0 এর ASCII হলো 48, এটা হচ্ছে নাল ক্যারেক্টার যার ASCII হলো হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পারি যে আসলে আমরা কিভাবে একটা লিখবো, স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং আমরা ডিক্লেয়ার করার একটা শর্টকাট ওয়ে হচ্ছে এরকম এরকম করে লেখা যায়। আচ্ছা, ক্যারেক্টার একটা ডাটা টাইপ, ক্যারেক্টার মনে করো নাম দিলাম নেম, আমার ক্যারেক্টার আমার স্ট্রিংটার নেম দিলাম নেম। যেহেতু এটা একটা অ্যারে, তোমরা অ্যারে ডিক্লেয়ার করছো কিভাবে, এরকম না, একটা একটা নাম্বার দিচ্ছ এখানে 100 সাইজের একটা অ্যারে, এরকম করে ডিক্লেয়ার করছো। তো আমি ঠিক সেম ভাবে কিন্তু স্ট্রিংও ডিক্লেয়ার করতে পারি, বাট আগে আমি তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম দেখাই যে আমাদের কিছু না দিলাম না, মনে করো সাইজ দিলাম না, সাইজ না দিয়ে আমি এভাবেও আমার স্ট্রিংটা ডিক্লেয়ার করতে পারি। এরকম একটা উল্টাপাল্টা লিখলাম, স্ট্রিং লিখলাম, এটা একটা স্ট্রিং। তো এভাবে আমি শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট ওয়ে টু ডিক্লেয়ার স্ট্রিং। আর নরমাল ওয়ে হচ্ছে একটু আগে যেটা দেখালাম, যে ক্যারেক্টার মনে করো নেম টু সাইজ বলে দিলাম, মনে করো 30 সাইজের একটা তোমার স্ট্রিং ডিক্লেয়ার করলাম এখানে। আচ্ছা, আর এইখানে কিন্তু দেখো আমি একটু আগে কি বলছি, একটু আগে বলছি যে শেষে আমার স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার থাকে। আমি তো এখানে কোনো নাল ক্যারেক্টার দিলাম না, তো আসলে আমার দেওয়ার প্রয়োজনও নাই, কারণ সি কম্পাইলার অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার দিয়ে দিবে এখানে। সে যখনই দেখবে আমি এই যে ক্যারেক্টার নেম এরকম করে ডিক্লেয়ার করছি, সে অটোমেটিক্যালি বুঝবে আমি একটা স্ট্রিং চাই, সে পিছনে একটা এরকম লাগাই দিবে, হ্যাঁ এরকম একটা ক্যারেক্টার লাগাই দিবে পিছনে। সো এটা এটা মনে রাখতে হবে যে আমার পিছনে অবশ্যই একটা নাল ক্যারেক্টার আছে। আচ্ছা, তাহলে আমার এই নাল ক্যারেক্টারটা আসলে দিয়ে আমার লাভ কি, তার আগে একটু জিজ্ঞেস করি সবাই বুঝছো কিনা। বুঝলে লাইক দাও, না বুঝলে একটু কান্নাকাটি করো। ঠিক আছে, তামিম বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এটার স্পেশালিটি কি দেখো, আমরা যখন একটা অ্যারে ট্রাভার্স করতাম, এরকম মনে করো একটা অ্যারে লিখলাম ইন্ট এ 5, এরকম করে মনে করো একটা অ্যারে লিখলাম। তো আমাকে এটা ট্রাভার্স করার জন্য কি করতে হইতো, একটা i ইকুয়াল টু 0, i ইজ লেস দেন এই যে এরকম 5, এইখানে আমার অ্যারের লেংথটা দিতে হতো, তাই না? এখানে তো অ্যারের লেংথ তুমি মাঝে মধ্যে n দিতা বা কিছু একটা দিতা, এখানে আমার অ্যারের লেংথটা জানা লাগতো। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে দেখো আমি কিন্তু এই ভ্যারিয়েবলটা, নেম নামের ভ্যারিয়েবলটার লেংথ কত সেটা কিন্তু আমি জানি না, মানে আমার প্রোগ্রাম জানে না। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হয়তো এরকম 5-6 হবে, মানে আমি এত বড় দিলাম, আমি তো এখন জানি না কত, কম্পাইলার জানে না যে এটা আসলে কত লেংথ। এই না জানা সত্ত্বেও আমি চালাইতে পারবো লুপটা। কিভাবে? এই নাল ক্যারেক্টার আছে যেহেতু পিছনে, আমি জানি যে আমার স্ট্রিং এর পিছনে একটা নাল ক্যারেক্টার আছে, তো আমি ততক্ষণ পর্যন্ত লুপটা চালাবো যতক্ষণ পর্যন্ত আমি একটা নাল ক্যারেক্টার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো। যেমন while মনে করো তোমার নেম i is not equals null character, এটা কিভাবে দেবো, কিন্তু এই যে এই সাইনটা দেওয়া কিন্তু অবশ্যই দিতে হবে, এই সাইনটা শুধু এরকম দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এইটা দিতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে মাস্ট। দেখো আমি কিন্তু i ডিক্লেয়ার করি নাই, আইটা ডিক্লেয়ার করে আসি, i ইকুয়াল টু 0, কারণ আমি 0 থেকে শুরু করব। এখানে মনে করো i প্লাস প্লাস করলাম, আর এখানে মনে করো প্রিন্ট করলাম প্রিন্ট f। এখানে বলো তো কি দিব, এখানে কি পার্সেন্ট d দিব, নাকি পার্সেন্ট f দিব, নাকি পার্সেন্ট কি দিব, c? ক্যারেক্টারের জন্য পার্সেন্ট c। এটা তো, এটা কি সবাই জানো? আশা করি জানো, ধরে নিচ্ছি জানো। এই সবগুলো কিন্তু একটা ক্যারেক্টার, s একটা ক্যারেক্টার, t হচ্ছে একটা ক্যারেক্টার, সো এটার জন্য পার্সেন্ট c দিব, আর এখানে দিব হচ্ছে নেম i। তাহলে এখানে কি হবে, প্রথমে আমরা দেখবে যে নেম i কি আমার নাল ক্যারেক্টার কিনা, যদি না হয় তাহলে এখানে এক্সিকিউট করবে, i এর ভ্যালু 1 বাড়াবে, 0 থেকে 0 ছিল আগে, তাহলে 1 হবে, আবার 1 দেখবে, 1 দেখবে নাল কিনা, এরকম যতক্ষণ না নাল হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে আর ভিতরে ভ্যালুগুলো প্রিন্ট হতে থাকবে।
তো আমরা দেখি আসলে কি হয়, স্ট্রিং প্রিন্ট হওয়ার কথা, তাই না? এটা বাদ দিই, স্ট্রিংটা প্রিন্ট হয় কিনা দেখি। রান ইনপুট, এই স্ট্রিং প্রিন্ট হলো, ঠিক আছে। তার মানে বোঝা গেছে যে আমার লেংথ জানার কোনো প্রয়োজন হচ্ছে না এই নাল ক্যারেক্টার শেষে আছে দেখে। আমি এটা হচ্ছে তোমার স্ট্রিং এর একটা স্পেশালিটি বলতে পারো। সো উই ক্যান ট্রাভার্স দ্য স্ট্রিং উইদাউট নোয়িং ইটস ক্যারেক্টার হাউ। এখন এই মাত্র আমি তোমাদের যেটা দেখালাম সেটাই। আচ্ছা, এখন আমি তোমাদের রিডিং, তুমি কেমন করে তুমি স্ট্রিংটা রিড করতে পারবা সেটা দেখে। আচ্ছা, এখানে ইউজিং স্ক্যানএফ, স্ক্যানএফ এর পরের কথাটা আসে নাই কেন জানি, এটা আমাকে আপডেট করতে হবে একটু। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ আমি এটা ডিক্লেয়ার করলাম 30 সাইজের একটা স্ট্রিং, তো স্ক্যানএফ দিয়ে আমি রিড করতে চাই, ঠিক আছে। স্ট্রিং যেহেতু আমার হিউজলি ইউজড একটা জিনিস, এজন্য আমি আচ্ছা এর আগে বলি, আমি অ্যারের ইনপুট নিছি কিভাবে। একটা অ্যারেতে ইনপুট নিছি হচ্ছে এভাবে, তাই না? তোমার একটা ইন্টিজার আই ডিক্লেয়ার করছি, তারপরে হচ্ছে ফর i is equal to 0, i is less than 30, এখানে i প্লাস প্লাস, এমন করে আমি ইনপুট দিতাম না, যে স্ক্যানএফ হ্যান ত্যান এসব। তো আমি এরকম একটা একটা করে ইন্টিজার এখানে ইনপুট নিত, একটা একটা করে ইন্টিজার ইনপুট না নিয়ে, একটা একটা করে ক্যারেক্টার ইনপুট না নিয়ে আমি ডিরেক্টলি স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে পারি। এরকম আমার ফাংশন বানানোই আছে। %s দিতে হবে, ঠিক আছে, s ফর স্ট্রিং, %s, এখানে আমি স্ট্রিং এর নাম দিব। এখানে কিন্তু একটা লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু আমার অ্যাম্পারসেন্টটা দিতে হবে না, ঠিক আছে, দিতে হবে না। কেন হবে না এইটা এখন বুঝবা না, হয়তো বুঝবা না, তো এটা ইগনোর করতেছি, কেন দিতে হবে না এখন বললে হয়তো বুঝবা না, তাই। আর এটা তো বুঝছো যে %s মানে আমার বুঝবে যে নেম একটা, তোমার একটা স্ট্রিং রিড করবে আর সেটা নেমের মধ্যে রাখবে। ধরো আমি একটা স্ট্রিং দিলাম দিস, একটা স্ট্রিং, এইটা রিড করবে, সে রিড করে নেমের মধ্যে রাখবে, আর আমি প্রিন্ট করি, একইভাবে প্রিন্ট করবো printf %s নেম। আচ্ছা, তো রান করি, দেখো দিস প্রিন্ট হয়েছে, ঠিক আছে। অথবা এখানে একটু লিখি দ্য স্ট্রিং ইজ, এটা তো দ্য স্ট্রিং ইজ এই যে দিস। তাহলে দেখছো আমার এখানে কোনো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইনপুট না নিয়ে আমি ডিরেক্টলি একটা স্ট্রিং ইনপুট নিতে পারতেছি। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা হইতেছে, মনে করো আমি এরকম একটা স্ট্রিং ইনপুট নিতে চাই, মনে করো এরকম একটা স্ট্রিং আমি ইনপুট আকারে নিব, মনে করো দিস ইজ আ স্ট্রিং, এরকম একটা স্ট্রিং ইনপুট আকারে নিব, ঠিক আছে। সো আমি ইনপুট দিব হচ্ছে এটা, ইনপুট এখানে দিচ্ছি, সাইজটা একটু বড় করে দিতে দেখতে পাও। দিস ইজ আ স্ট্রিং ইনপুট নিলাম, এখানে ইনপুট দেওয়ার জন্য লিখলাম আগে থেকে, তো এটা আমি ইনপুট নিব। তো রান ইনপুট দিলাম, এই দেখো কিন্তু আমার আসছে কি, শুধু দিস পোর্শনটা আসছে, দেখছো? আমার কিন্তু শুধু এইটুকু আসছে, এই পুরা জিনিসটা আসে নাই। এটা হচ্ছে তোমার স্ক্যানএফ এর একটা মানে বৈশিষ্ট্য, যে তোমার স্ক্যানএফ যখনই তোমার একটা স্পেস অথবা নিউ লাইন এরকম পাবে, তখনই স্ক্যানএফটা বুঝবে আমার ইনপুট নেওয়ার কাজ শেষ। এই %s দেওয়া মানে এটাই, ঠিক আছে। যখন তুমি একটা স্ট্রিং ইনপুট নিবা, যদি %s দিয়ে ইনপুট নাও, তাহলে সে যখনই ফার্স্ট স্পেস পাবে অথবা ফার্স্ট এন্টার পাবে, তখনই সে আমার ইনপুট নেওয়াটা বন্ধ করে দিয়ে যতটুক পাইছে ওটুকুই আমার নেমের জায়গায় রেখে দিবে। আশা করি বোঝা গেল একটু। যদি এরকম স্পেসটা না দিতাম, তাহলে দেখো আমার দিস ইজ চলে আসতো, এখানে দিস ইজ চলে আসছে। তাহলে বুঝলা যে আমার এখানে স্ক্যানএফ দিয়ে আসলে আমি এই স্পেসগুলো রিড করতে পারি না, স্পেসগুলো আলাদা করে রিড করতে পারতেছি না। তো এরকম একটা লাইন আসলে আমি তখন ভালো মতো রিড করতে পারবো না। মনে করো এতগুলা স্পেস আছে, আমি তো প্রতিটার জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ কতগুলা দিব, এখানে পার্সেন্টেজ, মনে করো এখানে যদি পার্সেন্টেজ আরেকটা দিই, এখানে আরেকটা দিই, এখানে একটা দিই, এরকম কতগুলা দিব, আমি চাই একটা দিয়ে রিড করতে। তাই এই সিনট্যাক্স দিয়ে
শুধু পার্সেন্টেজ একবার ইউজ করব, এভাবে আমি এরকম একটা স্পেস সেপারেটেড বা নিউ লাইন ওয়ালা এরকম কোনো ইনপুট আমি রিড করতে পারতেছি না। সো টু রিড মাল্টি ওয়ার্ড স্ট্রিং আরেকটা জিনিস আছে যেটাকে বলে গেটস, সেটাও স্ক্যানএফ এর মতো গেট স্ট্রিং, এটা দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, গেটস মানে হচ্ছে গেট দ্য স্ট্রিং, এরকম কিছু একটা হবে। সো এটার একটা এক্সাম্পল দেখে, আমি চাই মনে করো এরকম একটা নাম্বার, সরি এরকম একটা তোমার লাইন ইনপুট নিতে, ঠিক আছে? ইনপুট নিয়ে আমি নেমের মধ্যে রাখবো, আর নেমের সাইজ 30 দিছি, আমাকে দেখতে হবে অবশ্যই আমার এটা কিন্তু 30-এর মধ্যে হইতে হবে, এটা সাইজ 1 2 3 4 5 এরকম করে 30-এর মধ্যে হইতে হবে, একটু বড় দিতে হবে, এখানে মনে করো 100 দিলাম। আচ্ছা, এখন কি বলতেছিলাম যে গেটস, তাই না? স্ক্যানএফ না নিয়ে আমি করব কি গেটস ইউজ করব। গেটস গেটস দিয়ে কি করব, এই ভ্যারিয়েবলের নেমটা দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমার ইনপুটের প্রথম লাইন যেটা, সেই লাইনটা রিড করবে এই গেটস। এটা এগুলো কিন্তু ফাংশন, তোমাদের ফাংশনের ক্লাসে পড়ানো হয়েছে ফাংশন কিভাবে কাজ করে, এগুলো সব ফাংশন। তো এই ফাংশনের মধ্যে ইনপুট হিসেবে নেম যাচ্ছে। সো নেমের মধ্যে আমার এই দিস ইজ স্ট্রিং এই জিনিসটা বসে যাবে। তো আমি প্রিন্ট করে দেখি, printf %s name। এবার দেখো, এবার হচ্ছে আউটপুটে পুরাটাই চলে আসছে। তো এখানে একটু বোঝানোর জন্য স্ট্রিং ইজ লিখি, স্ট্রিং ইজ পুরাটাই চলে আসছে। তাহলে বুঝতে পারতেছো যে আমি গেটস ইউজ করে এই পুরা লাইনটা পড়তে পারি, পুরা লাইন। যদি কারো মনে করো ডাবল লাইন আছে এরকম, ঠিক আছে, অনেকগুলো লাইন আছে, ডাবল না মাল্টিপল লাইন আছে, তখন এরকম মনে করো দুইটা লাইন রিড করবো আমি, দুইটা লাইন রিড করার জন্য আমার দুইবার গেটস করতে হবে। গেটস মনে করো আরেকটা নেম 2 দিলাম এখানে, হ্যাঁ, নেম 2, এখানে %s আরেকটা %s কমা দিলাম, নেম 2। ও এটা সাইজই দেয়নি, নেম 2 সাইজ দিতে হবে মাস্ট, এটা ওটা কিন্তু ক্যারেক্টার ডিক্লেয়ার হয়ে গেছিল। তাহলে দেখো এখানে কিন্তু সেকেন্ড লাইনটা এখানে আসছে নেম 2 তে, আর তোমার ফার্স্ট লাইনটা নেম তে আসছে, শুধু নেম যেটা। তো এরকম দুইবার গেটস লাগে। একবার গেটস মানে হচ্ছে তোমার যতক্ষণ না একটা নিউ লাইন পাবে, নিউ লাইন মানে হচ্ছে যে এই লাইনটা শেষ হওয়ার পরে একটা লাইন, যতক্ষণ পর্যন্ত নেই যে এই ফাইনালি একটা লাইনের শেষ পর্যন্ত রিচ করবে, ততক্ষণ পর্যন্ত সে রিড করবে এই ক্যারেক্টারগুলো করে নেমের মধ্যে রাখলো। আবার এই সেকেন্ড লাইন থেকে এখানে রিড করা শুরু করলো, নেম 2 এর মধ্যে রাখলো। আচ্ছা, এটা গেল তোমার স্ট্রিং এর ইনপুট নেওয়ার কাজের পার্টটা, স্ক্যানএফ আর গেটস এই দুটো দেখালাম। এবার স্ট্রিং রাইট করবা কিভাবে, রাইট করবা হচ্ছে আবার এখানে প্রিন্টএফটা মুছে গেছে, আবার একটু আবার রিচেক করতে হবে জিনিসটা। এতক্ষণ তো দেখাইলাম প্রিন্টএফে কিভাবে কি করবা, একদম সেম পার্সেন্টেজ ইউজ করে। হ্যাঁ, আর খেয়াল রাখবে যে এখানে কিন্তু আমার কোথাও কিন্তু আমার তোমার এই যে লাস্টে কিন্তু সবসময় নাল ক্যারেক্টার আছে। হ্যাঁ, এই যে নাল ক্যারেক্টার কিন্তু সবসময় আছে লাস্টে। প্রিন্টএফ ডাজন্ট প্রিন্ট দ্য নাল ক্যারেক্টার, এটা কিন্তু প্রিন্টএফ নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত প্রিন্ট করে। আর another way to print is using puts, গেটস এর মতোই, গেটস এর কাউন্টার পার্ট হচ্ছে puts। তো আমি এখানে এত বড় লাইন না লিখে জাস্ট puts লিখবো, puts name এরকম দিলাম, তাহলে আমার শুধু নেম যেটা, তাহলে এটা প্রিন্ট হবে, এই যে এই নেমটা। এই পুটস এর ভিতর কিন্তু আমি একটাই ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, যদি আবার একটা পুটস দেই এখানে নেম 2, এটা কিন্তু নিচের লাইনে চলে যাবে। এটা কিন্তু একটু খেয়াল করে শুনবা যে তোমার পুটস একবার করার পরে, একবার মনে করো আউটপুটে আমার এখানে এটা আসলো, আসার পরে এই যেহেতু আমি পুটস ইউজ করছি, আমার এই কার্সারটা, এই যে কার্সার যেটা নড়তেছে, এই কার্সারটা নেক্সট লাইনে অটোমেটিক চলে যায়। একবার যদি পুটস ইউজ করি, পুটসের কাজ শেষ হওয়ার পরে কার্সারটা অটোমেটিক সেকেন্ড লাইনে চলে যায়, তারপরে আবার এই পুটসের কাজটা দেখছে, তাই আমার এখানে এই লাইনটা প্রিন্ট করছে নেম 2 এর ভ্যারিয়েবল, তারপরে আবার কার্সারটা আমার নিচের লাইনে চলে গেছে, এরকম হয়েছে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে পুটসের জন্য, puts can print only one string at a time and after printing the string it puts the cursor in the next line। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমরা আসলে scanf দিয়েও
স্ক্যানএফ দিয়েও এই যে সমস্যাটা একটু আগে ছিল স্ক্যানএফ এর, যে মাল্টিপল ওয়ার্ড রিড করতে পারে না, সেটা তুমি স্ক্যানএফ দিয়ে আসলে করতে পারবা। কিভাবে পারবা আমি দেখাই। এটা হচ্ছে দিতে হবে এরকম করে, এই কথাটা লিখলে, এই জিনিসটা লিখলে তুমি স্ক্যানএফ দিয়েও আসলে রিড করতে পারবা মাল্টিপল ওয়ার্ড ওয়ালা কোনো লাইন। মনে করো এটা রিড করবো, আবার সাইজ বড় হয়ে ছোট হয়ে গেছে মনে হয়। এই দেখো দ্য স্ট্রিং ইজ, এটা দেখো আগের বার কিন্তু ভুল হয়েছিল কেন, এখানে 30 দিছিলাম তাই, কারণ আমার এতগুলা আমার লাইনটা অনেক বড় হয়ে গেছে, 30-এর চেয়ে মনে হয় বেশি হয়ে গেছে, তাই আমার নেমের মধ্যে আটে নাই, এত বড় জিনিসটা নেমের মধ্যে ধরে নাই, তাই আমার এরর খেয়েছে। তাই এটা অবশ্যই অবশ্যই একটা বড় ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। তো স্ট্রিং এর বেসিক আপাতত এই পর্যন্তই, আর স্ট্রিং এর কিছু ফাংশন, বিল্ট ইন ফাংশন ইউজ করা যায়। বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে আচ্ছা এটা একটু বুঝাইতে হবে। মনে করো আচ্ছা আমি যে প্রিন্টএফ ইউজ করি, এটা তো একটা ফাংশন তাই না, প্রিন্টএফ যে আমরা ইউজ করি এন্টার নাম্বার এমনি লিখি, এটা তো একটা ফাংশন। এই ফাংশনটা কোথায় আছে, এই ফাংশনটা তো আমরা এখানে লিখি নাই তাই না, আমরা কিরকম করে লিখছি ভয়েড প্রিন্টএফ, এরকম তো লিখে নেই আমরা কোনো ফাংশন। এই ফাংশনটা কোথায় লেখা আছে, এই ফাংশনটা আসলে লেখা আছে এইখানে, ঠিক আছে। এই stdio.h নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে এরকম অনেকগুলো ফাংশন আছে, স্ক্যানএফ আছে, প্রিন্টএফ আছে, এরকম হ্যানতেন গেটস পুটস যাই বলো, এই ফাংশনগুলো সব এখানে লেখা আছে। এটাকে আমরা, এই ফাইলটাকে আমরা ইনক্লুড করে দিছি, তার মানে হইতেছে এই ভিতরে যত ফাংশন ছিল ভিতরে যা লেখাটাকে আছে সব আমার এইখানে চলে আসছে, ঠিক আছে। এই লাইনটাকে রিপ্লেস করে দিছে ওই সব ফাংশন, আমরা দেখতে পাচ্ছি না। এরকম আরেকটা আছে হচ্ছে, আরেকটা লাইব্রেরি বলে এগুলোকে, লাইব্রেরির মধ্যে যেমন অনেকগুলো বই থাকে, এখানে অনেকগুলো ফাংশন আছে, এটা হচ্ছে string.h, স্ট্রিং এর জন্য আলাদা একটা লাইব্রেরি আছে। তো স্ট্রিং লাইব্রেরির ভিতরে অনেকগুলা তোমার স্ট্রিং এর ফাংশন আছে, তো এগুলো একটু পরে আমি দেখাচ্ছি, এটা আগে ইনক্লুড করে নিলাম। তো ফার্স্টে আমি একটা প্রবলেম সলভ করি, একটা সিম্পল প্রবলেম। মনে করো একটা স্ট্রিং তুমি ইনপুট নিবা, আর স্ট্রিং এর লেংথ কত এটা বের করতে হবে, ঠিক আছে। স্ট্রিং এর লেংথ কত এটা বের করতে হবে। আমি তো এটা কিন্তু স্ট্রিং এর আসল লেংথ না, আমি যতটুকু ইনপুট দিচ্ছি ততটুকু হচ্ছে তার আসল লেংথ। অতটুকু ইনপুট নেওয়ার পরে, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার পরে অটোমেটিক্যালি তার পিছনে একটা নাল ক্যারেক্টার বসে যায়। আমি যখনই স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব, স্ক্যানএফ দিয়ে যদি এরকম করে ইনপুট নেই, তাহলে যখন আমার এন্টার টিপ দিব, এটা মানে হইতেছে আমার একটা এখানে নাল ক্যারেক্টার বসে গেছে। তার মানে আমি যে 100 সাইজ ডিক্লেয়ার করলাম, তার মানে এই না যে আমার ক্যারেক্টারটা, মানে এই ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং যেটা বলো, স্ট্রিংটার সাইজ যে 100, মানে এরকম চিন্তা না করে তুমি চিন্তা করবা যে আমার যে ইনপুটটা আমি দিছি তাকে, যেই যে জিনিসটা তার মধ্যে স্টোর করছি, মনে করি এরকম কিছু একটা, এইটার লেংথ হচ্ছে তার লেংথ 100 কিন্তু না। আমি তার সাইজ ডিক্লেয়ার করে নিছি 100, সে 100 পর্যন্ত ইউজ করতে পারবে, হ্যাঁ 100টা জায়গা সে ইউজ করতে পারবে, কিন্তু তার আসল সাইজ হচ্ছে তার মধ্যে আমি যেটা রাখছি সেটা। সো আমি এখন চাই তার একটা আমি স্ট্রিং ইনপুট নিব, ইনপুট নিয়ে আমি তার সাইজটা বের করব। সেটা কিভাবে করতে পারি, সেটা করতে পারি এইভাবে, আগে আমি একটা স্ট্রিং ইনপুট নেই, গেটস নেম, নেমের মধ্যে আমি স্ট্রিংটা রাখলাম, রেখে একটা লুপ চালাবো। লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমার নাল ক্যারেক্টার খুঁজে পাবো ততক্ষণ আমার লুপ চলবে। তো আই এর ভ্যালু ইনিশিয়ালি 0, মানে আই প্লাস প্লাস করে দিই, তাহলে কি হবে দেখো, প্রথমটা যখন নট 0, নট ইকুয়াল টু নাল পাবে, আই এর ভ্যালু 0 থেকে 1 হবে। এরপরটা যখন নট ইকুয়াল টু নাল পাবে, আই এর ভ্যালু আরেকবার বাড়বে, এরকম করে আই এর ভ্যালু লাস্টে গিয়ে যত হবে ততই তো আমার সাইজ হওয়া উচিত তাই না, %di
আচ্ছা এবার ইনপুটটা দিয়ে দিই আগে। ইনপুটটা দিলাম ধরো এরকম, এটা সাইজ হচ্ছে 6, সো আউটপুটে 6 আসা উচিত। ইনক্লুড স্ট্রিং ডট এইচ, স্ট্রিংটা দেইনি, টা দেইনি, টিটা দেইনি, এই 6 আসছে। হ্যাঁ, সো সাইজ অফ দ্য স্ট্রিং ইজ একদম সিম্পল। আচ্ছা এখন যদি বলি তুমি একটা ফাংশন লিখো, যে ফাংশন একটা এটা কি পারবা আসলে? একটা ফাংশন লিখো যে ফাংশনটা আমার একটা স্ট্রিং এর লেংথ বের করে দিবে। মনে করো ফাংশনটা লিখলাম এরকম, নাম দিলাম হচ্ছে স্ট্রিং লেংথ, যেটা আমার একটা ইনপুট হিসেবে স্ট্রিং নেবে। আচ্ছা এতদিন তো তোমরা জাস্ট ইনপুট হিসেবে ইয়া নিছো, তোমার ইন্টিজার নিছো, ফ্লোট নিছো, এইসব নাম্বার নিছো। এখন আমরা দেখি কিভাবে একটা অ্যারে বা স্ট্রিং পাস করতে হয়। আমি এভাবে পাস করলাম, মনে করো এভাবে পাস করে, হ্যাঁ, কোনো সাইজ এখানে দিলাম না, এভাবে পাস করতে পারো এই পুরা জিনিসটা, পুরো স্ট্রিংটা। তারপর তুমি এখানে i equal to 0 while তোমার name I is not equal to null। আচ্ছা এবার while loop দিয়ে না করে for loop দিয়ে করি। হ্যাঁ, পরে i equal to 0, এর ভ্যালু তাহলে 0 করার লাগতো না। এটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমার name I is not equal to null ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ চলবে i প্লাস প্লাস i। আচ্ছা i প্লাস প্লাস এটা করলেই তো হয়ে যাওয়া উচিত, তাই না? আর ভিতরে কিছু লেখা লাগতেছে না, জাস্ট রিটার্ন i। এখন যদি আমি এখানে গেটস করে ফাংশনটা কল করে দেই, ফাংশনটা রিটার্ন করবে আমার এই ভ্যালুটা, তোমার i এর ভ্যালুটা মানে লেংথটা, স্ট্রিং লেংথ নেম পাস করলাম। আচ্ছা স্ট্রিং এর ভ্যালুটা আসছে 5, তাই না? 1 কম আসছে। আচ্ছা দেখো 1 কেন কম আসছে। প্রথমে i এর ভ্যালু 0, যতক্ষণ দেখবে যে আমার নট ইকুয়াল টু নাল হবে ততক্ষণ আমার লুপটা চলবে। তো ফার্স্টে 0 আছে, এখানে আমি একদম প্রিন্ট করে দিই, প্রিন্ট পার্সেন্ট সি। আগে আমি নেম আইটা প্রিন্ট করি, তবে তুমি একদম ভালো মতো বুঝবা, ঠিক আছে? পার্সেন্ট ডি আই, আই নেম আই। আচ্ছা খুবই অদ্ভুত একটা আচরণ করতেছে জিনিসটা। এখানে একটু প্রিন্ট করে দেখি তো তোমার আসলে নেমটা কি হয়েছে। আচ্ছা তো এইখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আবার একটু রান করি। হ্যাঁ, তো এখানে ফর সাম রিজন কেন জানি তোমার এফ 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 এরকম উল্টা পাল্টা ভ্যালু চলে আসতেছে। এটা তো আসা উচিত ছিল না, মনে হয়।
আচ্ছা একটু চিন্তা করি, মনে করো i ইজ ইকুয়াল টু 0 হলো, 0 মানে হচ্ছে এটা, তারপরে এটা কন্ডিশন চেক করলো, কন্ডিশন চেক করে দেখবে যে লুপের ভিতরে ঢোকা পসিবল হয়েছে, তারপর গেছে, তারপর লাস্টে গিয়ে যখন দেখছে এরকম করে 0 1 2 3 4 5, এই দেখো এখানে কিন্তু তোমার i এর ভ্যালু 5, তাই না? আমার নেম i এর ভ্যালুটা খুবই অদ্ভুত আসতেছে, আমি ঠিক শিওর না এটা কেন অদ্ভুত আসতেছে, বাট এটা লজিক্যালি চিন্তা করলে বোঝা যায় যে তোমার এখানে ফাংশনটা কিভাবে কাজ করবে। ফার্স্টে যখন মনে করো এই ভ্যালুটা FASDFE, এইখানে f যখন আসবে, f এর জায়গায় i এর ভ্যালু কত? 0, এরপরে i এর ভ্যালু 1, এরপরে এটা এটা হচ্ছে 2 3 4, এখানে কি হচ্ছে i এর ভ্যালু, e এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? মানে তোমার নেম 5 ইকুয়ালস e। এরপরে কি হবে? এরপরে কি আবার বাড়বে ভ্যালুটা? i এর ভ্যালু কি আর বাড়া উচিত? শুধু i প্রিন্ট। আচ্ছা, ফর সাম উইয়ার্ড রিজন এখানে কি জানি হইতেছে। আচ্ছা, সো এখানে যা বুঝতেছি দেখো, আচ্ছা এটা আমাকে বলবা না এখানে আমি কি করছি দেখো, আমি তো এখানে ক্যারেক্টার দিই নাই, এতক্ষণ ধরে এটা খেয়াল করো নাই? এবার কাজ করা উচিত। এই দেখো, হ্যাঁ এবার দেখো 5 6 হয়েছে, সরি, ঠিক আছে। 0 তোমাকে গিয়ে এফ পাইছে, 1 এ গিয়ে তোমার এ পাইছে, 2 তে গিয়ে এস পাইছে, 3 তে গিয়ে ডি পাইছে, এরকম করে 5 এ গিয়ে ই পাইছে। এরপরে আরো এক বাড়ছে, বেড়ে দেখছে যে নেম 6 সমান নাল ক্যারেক্টার কিনা, আহ, দেখছে যে হ্যাঁ নাল ক্যারেক্টার, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় নাই, লুপ থেকে বের হয়ে i এর ভ্যালু যখন 6 হয়েছে তখন এটা প্রিন্ট আউটপুট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? এই যে এখানে আমি ইন্ট দিছিলাম, এই জন্য আমার ভুলটা হইতেছিল। আমি ডিক্লেয়ার করছি একটা ইন্টেজার, তোমার ইন্টেজার নেম, মানে একটা ইন্টেজার অ্যারে ডিক্লেয়ার এখানে করছি, এখানে বসাইতেছিলাম একটা ক্যারেক্টার অ্যারে। এর জন্য কি হয়েছে, আচ্ছা তোমরা এটা কি জানো যে ইন্টেজারের সাইজ 4 বাইট আর ক্যারেক্টারের সাইজ 1 বাইট, এটা কি, আচ্ছা এটা এটা বাদ দাও, এটা লাগবে না, এই জন্য ওয়ার্ড আচরণ করতেছিল, তো এটা আমাদের সলভ হয়েছে। আচ্ছা, তো এরকম করে অনেকগুলা এরকম কিছু ফাংশন হয়তো তোমাদের আমরা দিব, তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিব। তার এরকম একটা ফাংশন, এই যে আমি যে আচ্ছা এবার দেখা যাচ্ছে তোমার এই ইনক্লুড স্ট্রিং ডট এইচ, এইটার গুরুত্বটা কি আসলে? এইখানে কি কি ফাংশন লেখা আছে? এখানে অনেক ধরনের ফাংশন লেখা আছে স্ট্রিং এর, যেমন আমরা এতক্ষণ যে কাজটা করলাম এই স্ট্রিং এর লেংথ বের করা, এটা কিন্তু অটোমেটিক, মানে এর ভিতরে অলরেডি লেখাই আছে, সেটা হইতেছে str len। str len, মনে করো নেম দিলাম, এইটা মনে করে দেখলাম লেন, আর এখন লেন যদি প্রিন্ট করি, তাহলে দেখবা নেমের সাইজটা আমার প্রিন্ট হবে, হ্যাঁ 6। এরকম str লেন একটা ফাংশন। তারপরে মনে করো আরেকটা আরেকটা হচ্ছে strcpy, আমি এটা দেখাচ্ছি এখনই। মনে করো আরেকটা, আমি মনে করো যে একটা ইনপুট নিবা তুমি, এই ইনপুটটা নিয়ে তুমি এই ভ্যালুটা কপি করে আরেক জায়গায় রাখতে চাও, তোমার কিন্তু এই, তখন তুমি কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে মনে করো নেম টু লিখলা, তুমি কিন্তু ডিরেক্টলি এমন করবা না, ঠিক আছে? এটা এটা কিন্তু করা এখন যাবে না তোমার জন্য, এটা করলে দেখো কি হয়।
দেখো একটা এরর দিয়েছে, তুমি এই কাজটা কখনো করবে না। তো এইটা কেটে দিই, দেখো এখন এখন ঠিক আছে। তার মানে ওই লাইনটা কখনো করবে না, ঠিক আছে। আবার কেন করবা না এটা আপাতত না জানো, কিন্তু ওটা করলে হচ্ছে সমস্যা। এই জন্য আমি একটা তোমার স্ট্রিং থেকে আর একটা স্ট্রিং এ ইকুয়েট করবো কিভাবে, মানে অ্যাসাইন করবো কিভাবে, সেটার জন্য একটা ফাংশন আছে strcpy। যেহেতু আমি ওই কাজটা করতে পারি না, আমার এরর দেয়, এই জন্য একটা ফাংশন strcpy, স্ট্রিং কপি। সিপিআই হচ্ছে কপি, এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং কপি। কপি করে আমি রাখবো কোথায়, রাখবো হচ্ছে নেম টু তে রাখবো। কার ভ্যালু, নেমের ভ্যালু। সো নেম কে কপি করে আমি নেম টু তে রাখবো, যে নেম টুটা আমি প্রিন্ট করি, তাহলে নেম টু এটা আসলো। তাহলে এখানে নেম টু, নেম টু হচ্ছে এটা। তাহলে এইটা হচ্ছে তোমার টার্গেট, এটা হচ্ছে সোর্স, এটা কপিড হয়ে এখানে বসে। strcpy হচ্ছে এরকম একটা ফাংশন। এরকম আর একটা ফাংশন হচ্ছে strcat। এটা দেখাই তোমার, strcat এটার কাজ কি, মনে করো তুমি দুইটা স্ট্রিং কে জোড়া লাগাবা। মনে করো নেম টু তে আছে, নেম টু তে রাখলাম তোমার দিস, এরকম টিএইচই রাখলাম, আর এখানে রাখলাম মনে করো আর ই। তো এই দুইটা ফাংশনকে আমি জোড়া লাগাবো। জোড়া লাগানোর জন্য এই str ক্যাটটা ইউজ করতে পারি। এভাবে আমি যেটার সাথে জোড়া লাগাবো সেটাকে আগে লিখবো, আর যেটা জোড়া লাগাবো পরে সেটাকে আমি পরে লিখবো। এখন আর কি হবে, তাহলে এই টার্গেটে গিয়ে আমার টোটাল জোড়া লেগে যেটা হবে সেটা বসবে এইখানে। তাহলে আমার নেম টু এর মধ্যেই বসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই ফাংশনটাকে আসলে বলে কনক্যাটেনেশন। হ্যাঁ, দুটোকে জোড়া লাগানো, জোড়া লাগানো, তো জোড়া লাগানো এরকম বললাম। সো আচ্ছা, নেমের মধ্যে, আচ্ছা আমি এবার গেটস করছি, গেটসটা করার দরকার নেই আপাতত, ইনপুট ফাঁকা থাক। তাহলে টিএইচই আর আর ই দেয়ার। তো এসটিআর ক্যাট গেল। আমরা কয়েকটা এরকম কয়েকটা আরো অনেকগুলো ফাংশন আছে এরকম, আমরা আপাতত এই তিনটাই দেখলাম। তিনটা দিয়ে কিছু, তিনটার কিছু অ্যাপ্লিকেশন দেখলাম, 11টা পার হয়ে গেছে। আর আচ্ছা, সবাই বুঝছো তো, আজকের ক্লাস এই পর্যন্তই হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তোমাদেরকে ওই অ্যাসাইনমেন্টের সলিউশনের ভিডিওটা দেওয়া হবে, আর আজকের কোডগুলোও দেওয়া হবে। আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আজকে শেষ করি। তামিম, কোনো কোয়েশ্চেন? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ওই যে যদি সাইজ 100 থাকে তাহলে নাল ক্যারেক্টার কি ধরবে ওই জায়গায়? আচ্ছা, নাল ক্যারেক্টার ধরবে কিনা দেখো, সাইজ এখানে 100, এখানে এটার কথা বলতেছো? জি ভাইয়া। আমি যে এখানে টিএইচই লিখছি, এই টিএইচই লেখার পরে আমার নাল ক্যারেক্টার বসে দেবে, বুঝছো? আমার 100 সাইজ দেওয়া মানে হইতেছে আমি জাস্ট মেমোরিতে 100টা সাইজ লোকেট করলাম, ওর জন্য বরাদ্দ করলাম। আর আমি ওকে যতটুকু জায়গা দিব, যতটুকু আমি ওর মধ্যে রাখবো, ততটুকু রাখার পরেই ওর মধ্যে নাল ক্যারেক্টারটা অটোমেটিক বসে যাবে। এটা সি কম্পাইলারই অটোমেটিক বসায় দেয়, ঠিক আছে। আমাকে ম্যানুয়ালি বসাইতে হবে না, অটোমেটিক বসে যাবে, আমি যতটুকু দিব ততটুকুর মধ্যে। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তুমি লিভ নিতে পারো।